আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম অযোগ্য ভালোবাসা গল্পের 16 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তিশা বলল, আচ্ছা আমার দেখা একটা জিনিস কি জানো, বিয়ের আগে অনেকে তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে, এটা কি ঠিক বলো? আমি তিশাকে বললাম, ওইসব মেয়েদের আর ছেলেদের কি করা উচিত জানো? শরীরটা সবটুকু মাটির নিচে রেখে শুধু মাথাটা উপর রেখে দূর থেকে পাথর মারা উচিত, আর যতক্ষণ মৃত্যু না হয়। তখন তিশা বলল, ওরাও তো একদিন বিয়ে করবে, এমন কেন করে? বড় কথা হলো কি জানো, তুমি যেমন তোমার জীবন সাথীও ঠিক তেমনই হবে। আমি বললাম, আমি তো কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলি না বা প্রেম করি নাই। তিশা বলল, তাহলে আমার সাথে কি? আমি বললাম, তুমি তো আমার বউ লাগো। তিশা বলল, তবে আমি তোমার মতোই পবিত্র, কোনো পুরুষের হাত লাগে নাই আমার শরীরে শুধু তুমি ছাড়া। আমি বললাম, এজন্য তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তিশা বলল, আমি অনেক অনেক তোমাকে ভালোবাসি। মারিয়া হঠাৎ রুমে ঢুকে পড়লো আর বলল, ম্যাম আমি কি করব এখন তাহলে? তিশা আমার দিকে তাকিয়ে বলল, এই স্যার বলছি, মারিয়া দেখছে। আমি বললাম, দেখুক, মারিয়া তুই চলে যা, আজকে তোর ছুটি। মারিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুই বললে তো আর হবে না। আমি বললাম, আমি বলছি তুই যা, এখন মনে কর আমি তোর বস। তখন তিশা বলল, মারিয়া চলে যাও, আজকে তোমার ছুটি। আমি বললাম, মারিয়া দাঁড়া দাঁড়া। তারপর তিশাকে ছেড়ে দিয়ে উঠে গেলাম মারিয়ার কাছে। মারিয়া আমাকে দেখে বলল, কি হয়েছে বল। আমি বললাম, তোকে একটা মেয়েকে খুঁজে বের করতে হবে। মারিয়া বলল, কোন মেয়ে? আমি পকেট থেকে ফোনটা বের করে বললাম, এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। মারিয়া আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা আমার ফোনে দিয়ে দে, আমি খুঁজে দেখবো নে। আর এই মেয়েটা তোর কি হয়? আমি বললাম, মারিয়াকে বললাম পরে তোকে বলবো, তুই আগে ঠিকানাটা খুঁজে বের কর। মারিয়া বলল, ওকে ঠিক আছে। এই বলে মারিয়া চলে গেল। আর এদিকে দেখে তিশা আমার উপর চোখ লাল করে তাকিয়ে আছে। আমি তিশাকে বললাম, এভাবে দেখছো কেন আমাকে? তিশা বলল, এই মেয়েটাকে আর তুমি চিনো কিভাবে? আমি বললাম, আরে বাবু রাগ করো কেন? তিশা বলল, তুই আমাকে বাবু বলবি না। আমি বললাম, আরে তিশা তুই তাকারি করছো কেন? তিশা বলল, তো তোমাকে কি করব? আমি তিশাকে বললাম, আরে ওই মেয়েটাকে আমার বন্ধু ভালোবাসে, ও এখন গ্রামে চলে গেছে, তাই আমাকে খুঁজে বের করতে হবে। আর তুমি কি না আমাকে? তিশা বলল, সরি 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 বাবু, আর এমনটা হবে না, ভুলে বলে ফেলেছি। আমি বললাম, না জেনে শুনে কথা বলো কেন? আমার কি রাগ হয় না? তিশা আমার দিকে তাকিয়ে বলল, এই দেখো বাবু, কান ধরলাম আর হবে না। আমি তিশার দিকে তাকিয়ে বললাম, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি বলো? এই কথাটা বলতে আমার মৃত্যুর কথা মনে পড়লো। কেন জানি মনে হচ্ছে মৃত্যুকে আমি ভালোবেসেছিলাম, মাগার আমার মনটাকে বোঝাতে আর বুঝতে পারছি না। তিশা বলল, বাবু, এই বাবু। আমি বললাম, কি হয়েছে বলো? তিশা বলল, কি চিন্তা করছো? আমি বললাম, তিশার দিকে তাকিয়ে বললাম, কিছু মানুষের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। তিশা আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে বলে, তোমার কথা কিছু বুঝি না। আমি বললাম, তুমি আমার বউ, আস্তে আস্তে সব বোঝা যাবে, এত চিন্তা করিও না। তিশা বলল, ওমা তাই তো, আমার তো মাঝে মাঝে মনে থাকে না যে আমি তোমার বউ। আমি একটু হেসে দিয়ে বললাম, মনে থাকবে, তবে সেটা বাসর রাতের পর থেকে। তিশা আমাকে ধাক্কা দিয়ে বলল, যাও, খারাপ কথা বলো কেন? আমি বললাম, তাহলে বলো আমাকে কেন মনে থাকে না? তিশা বলল, আরে আমি তো মজা করছি। আমি তিশাকে বললাম, আচ্ছা কথা বলো না, এক বন্ধুকে কল দিতে হবে। তিশা বলল, ওকে দাও। আমি ফাইমকে কল দিতে লাগলাম। ফাইম বলল, আরে রনি যে, অনেকদিন পর আমার কথা মনে পড়লো তোর। আমি বললাম, আরে বেটা জানিস না আমি কেমন বিজি থাকি। ফাইম বলল, বিজি তো অবশ্যই থাকবি। আমি বললাম, আচ্ছা শোন, যে জন্য তোরে কল দিলাম। ফাইম বলল, বলো। আমি বললাম, শুক্রবারে আমার বিয়ে, তুই আজকে রাতে রওনা দিবি। ফাইম বলল, কি তোর বিয়ে আর আমি জানি না? আমি বললাম, আরে বেটা আমি তো মাত্র কিছুক্ষণ আগে জানতে পারলাম শুক্রবারে আমার বিয়ে হবে। ফাইম বলল, ভাবি কেমন রে দেখতে? আমি বললাম, তোর ভাবিকে তুই চিনিস? ফাইম বলল, সত্যি নামটা বলতো। আমি বললাম, আরে সামনে থেকে দেখবি, আগে আয়। ফাইম বলল, আচ্ছা আজকে রাতে রওনা দিব। আমার লাইলের খবর কি রে? আমি বললাম, খোঁজ নিতেছি, তার বাসা কোথায়, তোর চিন্তা করতে হবে না। ফাইম বলল, আমি এখানে এসে কিন্তু ওকে প্রপোজ করব। আমি বললাম, আচ্ছা করিস, আগে আয়। ফাইম বলল, ওকে। ফোন রেখে দিয়ে তিশা আমাকে বলল, এটা কি তোমার ফ্রেন্ড? আমি বললাম, তারপর তিশা বলল, আচ্ছা একটু তোমার বুকের মাঝে ঘুমাবো। আমি বললাম, না না না, বিয়ের আগে কোনো থাকা থাকি নাই, আমি গেলাম। তিশা বলল, আরে কই যাবা, এখানে থাকো বলছি। আমি বললাম, আচ্ছা তুমি ঘুমাও, আমি ফোন টিপি। তিশা বলল, ওকে আমার জান। আমি ফেসবুক চালাতে লাগলাম, আবার সেই আড়ি থেকে মেসেজ, আজকে তো এর খোঁজ নিয়েই ছাড়বো। এই মেয়েটাকে? মেয়েটি বলল, কি আপনি সেদিন আমার কাছে পিক চেয়েছিলেন? আমি বললাম, তো কি করব, জীবনে কোনো মেয়ে আমাকে এভাবে বলে নাই, আপনার কাছে একটা পিক চাইতে যা বলছেন। মেয়েটি বলল, আচ্ছা সেসব কথা বাদ দেন, এখন বলেন কেমন আছেন? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? মেয়েটি বলল, ভালো।
আমি বললাম আচ্ছা একটা সত্যি কথা বলবেন, আপনি কে? মেয়েটি বলল খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আমি বললাম মানে কিছুই তো বুঝলাম না, আর কিভাবে দেখা হবে? মেয়েটি বলল এত বুঝে কি করবেন, আচ্ছা কি করেন আপনি? আমি বললাম আমি আমার বউকে নিয়ে শুয়ে আছি। মেয়েটি বলল মিথ্যা বলেন কেন, আপনি তো এখনো বিয়ে করেন নাই। আমি বললাম বিয়ে করে নাই তো কি হয়েছে, বিয়ের আগে বউকে নিয়ে শুয়ে আছি। মেয়েটি বলল আপনার এসব কথা বাদ দেন কেন, অযথা মিথ্যা বলেন কেন? আমি বললাম আচ্ছা আপনি কে? যদি বলেন তাহলে আপনার সাথে কথা বলতে পারি, নইলে আর কথা বলবো না। মেয়েটি বলল আপনার বিয়ে আগামী শুক্রবারে। আমি বললাম কি, আপনি জানলেন কি করে? তখন মেয়েটি বলল অনেক কিছু জানি, তবে আপনার বিয়ে হতে পারে আবার নাও হতে পারে, তবে না হওয়ার সম্ভাবনা বেশি। আমি বললাম হোয়াট, এসব আপনি কি বলছেন? মেয়েটি বলল বিশ্বাস করলেন না তাই তো, যখন হবে তখন বিশ্বাস করতে পারবেন। আমি বললাম এই দেখেন একদম রহস্যময় কথা বলবেন না, আর আমার বিয়েতে আপনার দাওয়াত আসবেন। মেয়েটি বলল আমি আসলে আপনার মান ইজ্জত থাকবে না। আমি বললাম কেন কেন? মেয়েটি তখন বলল কোনো কারণে দেখবেন আপনার বিয়ে ভেঙে গেছেন, তখন আমার কথা মনে করবেন, আর এজন্যই আসবো না। আমি বললাম এই দেখেন ফালতু কথা একদম বলবেন না, আমাদের বিয়ে হবে, আর আপনাকে আমি চিনি না জানি না, অযথা কেন আমাকে ভয় দেখাচ্ছেন? মেয়েটি বলল আপনার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, তবে আপনি আমাকে চিনেন, খুব কাছের মানুষ আমি আপনার। আমি বললাম দেখেন টেনশন বাড়াবেন না, এক কথাই ভালো আমি আপনাকে চিনি না। মেয়েটি বলল আপনার বোন ঈশা কেমন আছে? আমি বললাম আমার বোনকেও আপনি চিনেন? মেয়েটি বলল আপনার সম্পর্কে সব জানি আমি। আমি একটু হতবাক হয়ে গেলাম। মেয়েটি বলল আমি আপনাকে একটা কথা বলতে পারি? আমি বললাম কি বলবে বলেন। তখন মেয়েটি বলল আমি আপনাকে অনেক পছন্দ করি। আমি বললাম মানুষ মানুষকে পছন্দ করতেই পারে, এতে বলার কি হলো? মেয়েটি তখন বলল এই পছন্দ সেই পছন্দ না। আমি বললাম দেখেন আপনার রহস্যময় কথা শুনতে আমার একদম ভালো লাগছে না। মেয়েটি বলল নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার পাশে কেউ থাকবে না, সম্পূর্ণ একা হয়ে যাবেন। যখন আপনি একা হয়ে যাবেন তখন আমাকে একটা মেসেজ করবেন, আমি আছি সব সময় আপনার পাশে। আমি বললাম দেখেন এসব আজাইরা কথাবার্তা আমার ভালো লাগছে না ভাই। মেয়েটি বলল আমি এক সপ্তাহ অনলাইনে আসবো না। আমি বললাম তা কেন? মেয়েটি বলল আমার একটু পার্সোনাল দরকার আছে, আর আপনি আমার সাথে কথা বললে মন খারাপ করবেন, তাই আমি চাই আপনি খুশি থাকেন। আমি বললাম আমার কি, আপনি অনলাইনে আসলে আসেন, না আসলে নাই, আপনার যা ইচ্ছা করেন। মেয়েটি বলল একটা কথা কি জানেন? আমি বললাম বলেন। মেয়েটি বলল আজও এই পৃথিবীর মানুষগুলো চিনতে পারলাম না, সবাই স্বার্থপর, নিজের প্রয়োজন মতো আপনাকে ব্যবহার করে আবার আপনাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে, তবে সেটা আপনি চিন্তাই করতে পারবেন না। আমি বললাম এ কথা বললেন কেন? মেয়েটি বলল বুঝবেন বুঝবেন, তবে এখন বুঝবেন না, জানেন খুব আফসোস হয় আপনার জন্য। আমি বললাম আমার জন্য আপনাকে আফসোস করতে হবে না, জানতো আপনি মাথাটা নষ্ট করে দিলেন। অফলাইন হয়ে চিন্তা করতে লাগলাম আসলে এই মেয়েটাকে আর কি সব রহস্যময় কথা বলে, শুনতেই আমার খুব ভয় লাগে। আসলে আজকে যেন এই মেয়েটার কথা শুনে বুকটা কেমন যেন তোর করে কাঁপছে, তবে কি সত্যি সামনে বড় কিছু হতে পারে? আরে না না, আমি কি যে তখন তখন যার কথা নিয়ে তাই চিন্তা করি, তবে এই মেয়ে আমার পরিচয় জানে কিভাবে? আমি তিশার দিকে তাকিয়ে দেখি খুব সুন্দর করে আমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে ঘুমিয়ে আছে। আসলে প্রিয়জনের কাছে থাকলে মনে হয় যেন কোনো টেনশনে থাকে না। তিশার চুলগুলো মুখ থেকে সরিয়ে দেখতে লাগলাম, এভাবে দেখলে পরে নেশায় পড়ে যাব। আস্তে আস্তে তিশাকে আমার কাছ থেকে ছাড়িয়ে শুয়ে দিলাম। আমি রুম থেকে বাহির হলাম, আজকে একটু বাইরে যাই, অনেকদিন হলো যেন ঘরে বন্দি হয়ে পড়ে আছি। বাসা থেকে বের হয়ে রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, আর মানুষ দেখছি, দুনিয়াতে কত রঙের মানুষ আছে তার কোনো হিসাব নেই। আসলে মেয়েটি ঠিকই বলেছে, মাঝে মাঝে আপন মানুষগুলো বড় হয়ে যায়। এই পৃথিবীতে শুধু এখন টাকার খেলা চলে। হঠাৎ আমার নজর পড়ল একজন ব্যক্তির উপর, যে আমাকে প্রথম দিনে মন্ত্রের কাজে আসতে কিডন্যাপ করেছিল। তবে এখানে একজন আছে, আজকে চান্দুকে পাইছি, ছাড়বো না। আমাকে যেভাবে মারছে আমি এর বেশি মারবো। আমার শরীরে হাত দিলে এখনো মায়ের কথা মনে পড়ে। আমি তাড়াতাড়ি ওর কাছে গেলাম, তবে আমার মুখটা ভালো করে ঢেকে নিলাম যেন চিনতে না পারে। আমি বললাম ভাই ভাই ভাই, আমাকে সাহায্য করুন, আমি খুব বিপদে পড়ছি। কাঁদো কাঁদো সরে বললাম কি হয়েছে তোমার ভাই? আমি বললাম ভাই আমার আম্মুকে ওরা কিডন্যাপ করে অমুক জায়গায় বন্দি করে রাখছে, আমাকে বলছে 1 কোটি টাকা দিতে হবে। ভাই আমি গরিব ঘরের ছেলে, এত টাকা নাই আমার কাছে। আপনাকে একটু শক্তিশালী মনে হয়, আর আপনি খুব সাহসী মনে হতে, আমাকে একটু সাহায্য করবেন ভাই, প্লিজ প্লিজ প্লিজ, আপনার পায়ে পড়ে। লোকটি বলল আরে আরে কি করছেন, মানুষকে সাহায্য করা তো আমার কর্তব্য, চলেন আমার সাথে দেখি আপনার মাকে কে কি করে। আমি বললাম অনেক অনেক ধন্যবাদ ভাই, চলেন।
আমি ওকে নিয়ে একটা গোডাউনে যেতে লাগলাম। উনি আমাকে বলল, কই তোমার মাকে তো দেখতে পাচ্ছি না। আমি বললাম, এই তো এখন দেখবেন বলে ওর মুখে স্প্রে ছুড়ে দিলাম, বেচারা অজ্ঞান হয়ে গেল। আমি মুখের বাক্স ফেলে দিলাম, তারপর বললাম, দেখ তো আমাকে চিনতে পারিস কি না। সে বলল, ভাই আপনি। আমি বললাম, এখন ভাই ডেকে কি করবি, ওদের সবাইকে আসতে বল। উনি আমাকে বলল, ভাই আমাকে এভাবে বেঁধে রাখলেন কেন। আমি বললাম, ও আমাকে যে প্রথম দিন মাইর দিলি সে কথা কি ভুলে গেছিস। উনি বলল, আসলে ভাই এখানে আমার কোনো দোষ নাই, হয়েছেটা কি। আমি বললাম, কোনো কথাই তোর আমি শুনতে চাই না, পকেট থেকে ফোনটা বের কর, ফোনটা আমার কাছে দে, এখানে কি ওদের নাম্বার আছে। উনি বলল, কাদের কথা বলছেন। আমি প্যান্ট থেকে বেল খুলে ওর কুলিটা সামনে রেখে, এখন বল ওদের ফোন নাম্বার আছে তো। উনি বলল, হ্যাঁ ভাই আছে, সাইমন লেখা আছে দেখেন। আমি ফোন নাম্বারটা বের করে বললাম, নে কথা বল আর এখানে আসতে বল। ও আমার কথা মতো সব করলো, একে একে সবাইকে কল দেওয়া শেষ। একটু পর একটা মাইক্রো শব্দ পেলাম। আমি স্প্রেটা হাতে নিলাম, ওরা ভেতর ঢুকতে সবার মুখে স্প্রে করে দিলাম। ওরা সবাই অজ্ঞান হয়ে গেল। সব কয়টাকে বেঁধে নিচে রাখলাম, সবার জ্ঞান ফেরাতেই আমি বললাম, কি আমাকে চিনতে পারলে। ওরা বলল, আপনি আপনি ভাই ভাই আমাদের মাফ করে দিন। আমি বললাম, কিভাবে মাফ করি বল। আমি সেদিন তোদের খুব করে বলছি আমার অপরাধটা কোথায়, কিছু বললি না। আর আজকে ভাবলে কি করে আমি তোদের উপর দয়া দেখাবো। ভাই ওসব কিছু তো আমরা নিজে ইচ্ছায় করি নাই, আমরা মন্ত্রীর কথা মতো করছি। চলবে তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অযোগ্য ভালোবাসা গল্পের প্রত্যেকটা পার্ট এখন থেকে এই চ্যানেলে দেওয়া হবে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।